হচ্ছে কোষ। কোষ হচ্ছে ক্লাস 8 এর আছে এবং আপার প্রাইমারি টেট ডব্লিউবিসিএস সমস্ত এক্সামে কোষ থেকে আসে এবং কোষ বিভাজন চ্যাপ্টারটা মাধ্যমিকেও রয়েছে। তো কোষ চ্যাপ্টারটা আমরা শুরু করি। কোষ হচ্ছে জীবদের গঠনগত কার্যগত ক্ষুদ্রতম একককে কোষ বলে। প্রথমত আমরা জানলাম যে কোষ কাকে বলে, না জীবদের গঠনগত কার্যগত ক্ষুদ্রতম একককে কোষ বলে। এবার আমরা জানবো কোষের আবিষ্কার। কোষ প্রথম কারা আবিষ্কার করেছিল? প্রথমত জানবো যে কোষ প্রথম আবিষ্কার করে রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করে 1665 খ্রিস্টাব্দে। ওক গাছের ছাল থেকে বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করে ওক গাছের ছাল থেকে 1665 খ্রিস্টাব্দে। কিন্তু এই কোষটা ছিল মৃত কোষ। দেন তারপরে কোষ আবিষ্কার করে বিজ্ঞানী লিভেনহুক প্রথম সজীব কোষ আবিষ্কার করে। তাহলে কোষ প্রথমত দুভাবে আবিষ্কার হচ্ছে কি, এটা 1674 খ্রিস্টাব্দে। তাহলে প্রথম কোষ আবিষ্কার করে বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে ওক গাছের ছাল থেকে। তারপরে কোষ আবিষ্কার করে বিজ্ঞানী লিভেনহুক, সেটা হলো সজীব কোষ আবিষ্কার করে প্রথম লিভেনহুক 1674 খ্রিস্টাব্দে। পরীক্ষায় যদি আসে যে প্রথম কোষ আবিষ্কার করে কে, সেটা হবে রবার্ট হুক 1665। যদি বলে প্রথম সজীব কোষ কে আবিষ্কার করে, সেটা হবে বিজ্ঞানী লিভেনহুক 1674 খ্রিস্টাব্দে। ইনি একজন ডাচ বিজ্ঞানী ছিল। তারপরে সেল থিওরি, যেটা কোষ তত্ত্বটা দেয় হচ্ছে স্লেডেন ও সোয়ান নামে দুটো বিজ্ঞানী প্রথম কোষ তত্ত্ব দিয়েছিল। সেটা হচ্ছে 1839 খ্রিস্টাব্দে। 1839 খ্রিস্টাব্দে স্লেডেন সোহান প্রথম কোষ তত্ত্ব দেয়। তাহলে কোষের আবিষ্কারটা কিভাবে হলো সেটা জানা গেল। প্রথম এই তিনটে বিজ্ঞানী মিলে কোষের আবিষ্কার এবং তার উপরে তত্ত্ব দিয়েছিল। এবার আমরা জানবো যে সাইজ অফ দ্য সেল, মানে কোষের আকার কেমন হয়। কোষের সাইজ সম্পর্কে জানবো। কোষ মাপা হয় মাইক্রোমিটার যন্ত্র দ্বারা। মাইক্রোমিটার এককে কোষকে মাপা হয়। যদি কোনো কোষের মান 100 মাইক্রোমিটার ওপর হয় তাহলে সেটাকে আমরা খালি চোখে দেখতে পাবো। তো কোষের সাইজ হিসাবে প্রথমত আমাদের পরীক্ষায় যেগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসে, যে সবচেয়ে বড় কোষ কোনটা? সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। তাহলে সবচেয়ে বড় কোষের নাম কি? উট পাখির ডিম। তাহলে এর পরের প্রশ্নটা কি হবে, না সবচেয়ে ছোট কোষের নাম কি? তাহলে সবচেয়ে ছোট কোষের নাম কি? না, সবচেয়ে ছোট কোষের নাম হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালসেপ্টিকাম। তাহলে আমরা সবচেয়ে বড় কোষের নাম পেলাম যে উট পাখির ডিম। সবচেয়ে ছোট কোষ কোনটা? মাইক্রোপ্লাজমা। তাহলে মানুষের দেহের সবচেয়ে বড় কোষের নাম কি? না মানুষের দেহের সবচেয়ে বড় কোষ হচ্ছে জীবদেহের বা প্রাণী দেহ বা মানুষের প্রাণীদেহের সবচেয়ে বড় কোষ মানুষের দেহের সবচেয়ে বড় কোষের নাম কি? স্নায়ু কোষ। এবং মানুষের দেহের সবচেয়ে ছোট কোষগুলো কোথায় থাকে? কিডনির কোষগুলো হলো মানুষের দেহের সবচেয়ে ছোট কোষগুলো থাকে কিডনিতে। তাহলে কোষের সাইজ আকারের উপর ভিত্তি করে আমরা কি পাচ্ছি, না সবচেয়ে বড় কোষ সেটা হচ্ছে উট পাখির ডিম, সবচেয়ে ছোট কোষ সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা। সব প্রাণী দেহের সবচেয়ে বড় কোষ বা সমস্ত প্রাণী দেহ বা মানুষের দেহের বড় কোষ হচ্ছে বা দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ। আর মানুষের সবচেয়ে ছোট কোষগুলো থাকে কিডনিতে। তাহলে পরের পার্টে যাব আমরা, এটা ভালো করে দেখে নাও। হচ্ছে নাম্বার অফ সেল। এবার কোষের একটা দুটো কোষের আকারের উপর ভিত্তি করে, কোষের নাম্বারের উপর ভিত্তি করে কোষকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন এককোষী প্রাণী। এককোষী কাদের বলবো? যে সমস্ত প্রাণীদেহ একটা মাত্র কোষ দ্বারা গঠিত, তাদেরকে বলবো এককোষী প্রাণী।
তাহলে সংজ্ঞা আসলে এককোষী প্রাণী কাদের বলে? না যাদের দেহে একটাই মাত্র কোষ থাকে তারা হলো এককোষী প্রাণী। এককোষী প্রাণী কারা? না অ্যামিবা, প্যারামিসিয়াম। তাহলে এককোষী প্রাণী কাদের বলে? উদাহরণ দাও, পরীক্ষায় পড়লে লিখতে পারবে। তারপরে আসে বহুকোষী। বহুকোষী মানে কি? যাদের দেহ একটা কোষ নয়, অনেকগুলো কোষ দ্বারা গঠিত, তারা হলো বহুকোষী প্রাণী। যেমন হাতি, মানুষ সবাই বহুকোষী প্রাণী, এমনকি মশা পর্যন্ত বহুকোষী প্রাণী। এখানে ব্যাকটেরিয়া হয়ে যাবে এককোষী, কিন্তু এখানে ছত্রাকটা হয়ে যাবে বহুকোষী। মনে রাখবে। তাহলে এককোষী কারা? যাদের দেহে একটা মাত্র কোষ দ্বারা গঠিত, উদাহরণ অ্যামিবা, প্যারামিসিয়াম, ব্যাকটেরিয়া। বহুকোষী যাদের দেহে অনেক কোষ দ্বারা গঠিত, হাতি, মানুষ, ছত্রাক ইত্যাদি দেহে অনেকগুলো কোষ দ্বারা গঠিত, তাই এটা বহুকোষী প্রাণী। তারপরে মানুষের দেহে আরো কয়েকটা কোষ নিয়ে আলোচনা করি। ফ্যাট কোষ। ফ্যাট কোষটা কি? মানুষের দেহে এই যে চামড়ার নিচে যে ফ্যাট কোষগুলো জমা হয় সেটা হলো ফ্যাট কোষ। ফ্যাট কোষ দেখতে আংটির মতো। ফ্যাট কোষগুলো কেমন দেখতে হয়? দেখতে আংটির মতো হয়। তো কোষের বিভিন্ন আকৃতি নিয়ে পরে একটা ভিডিও বানানো হবে। এছাড়া মানুষের চোখে থাকে কোন কোন কোষ? মানুষের চোখে কোন কোন কোষ থাকে? মানুষের চোখে থাকে রড কোষ আর কোন কোষ। মানুষের চোখে দুটো কোষ থাকে, সেটা হলো একটা হলো রড কোষ, একটা হলো কোন কোষ। তাহলে মানুষের চোখের কোষ দুটোর কাজ কি? রড কোষের কাজ কি? রড কোষ মৃদু আলো দেখতে সাহায্য করে রড কোষ, আর কোন কোষ উজ্জ্বল আলো দেখতে সাহায্য করে কোন কোষ। তো আমরা সবাই জানি যে বাড়ির ছাদে গেলে বা বাইরে থেকে আমরা যদি ঘরে এসে ঢুকি তাহলে কিছুক্ষণের জন্য আমরা অন্ধকার মতন দেখি। কেন দেখি? কারণ আমরা যখন বাইরে থাকি বা ছাদে থাকি তখন আমাদের চোখের কোন কোষগুলো বেশি খুলে থাকে, সেজন্য উজ্জ্বল আলো শোষণে যেহেতু সাহায্য করে। এবারে আমরা যখন ঘরের মধ্যে আসছি তখন মৃদু আলো দেখার জন্য সাহায্য করে রড কোষ। তো রড কোষগুলো খুলতে কিছুটা সময় লাগে। সেই সময় লাগার জন্য কি হয় না আমরা চোখে কিছুক্ষণ ঝাপসা দেখি। তো মনে থাকবে যে রড কোষের কারণ রড কোষ মৃদু আলো দেখতে সাহায্য করে আর কোন কোষ উজ্জ্বল আলো দেখতে সাহায্য করে। এই দুটো আমাদের চোখে থাকে। আচ্ছা, এবার টাইপ অফ সেল বলার আগে আমি আরেকবার বলে দিই। প্রথম থেকে যা বললাম যে প্রথমে কোষ কাদেরকে বলছিলাম, যারা জীবদের গঠনগত কার্যগত ক্ষুদ্রতম একককে কোষ বলি। কোষ আবিষ্কার করে কারা কারা? তিনটে বিজ্ঞানীর নাম বলে দিয়েছি। প্রথম আবিষ্কার করে বিজ্ঞানী রবার্ট হুক, সেটা হচ্ছে মৃত কোষ 1665 খ্রিস্টাব্দে। তারপরে বিজ্ঞানী লিভেন হুক 1674 খ্রিস্টাব্দে প্রথম সজীব কোষ আবিষ্কার করে। তারপরে আসে স্লেডেন সোহান কোষ তত্ত্ব দেয়। ঠিক আছে? তো তারপর আমরা এই টাইপ অফ সেলটা দেখবো। তো ক্লাস ভালো লাগলে তোমরা লাইক করবে, আর কোন কোন বিষয়ে ভিডিও লাগে বলবে। ঠিক আছে? তো টাইপ অফ সেল কোষ প্রধানত দুই প্রকার। কি? প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ। তো প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ দু প্রকার কোষ। তো প্রোক্যারিওটিক কোষটা কাদের? না উদ্ভিদ ও অনুন্নত প্রাণীদের প্রোক্যারিওটিক কোষ থাকে। ইউক্যারিওটিক কোষটা সাধারণত উন্নত শ্রেণীর প্রাণীদের দেহে থাকে। তো প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম 70s প্রকৃতির। এটা এরকম ভাবে থাকে 30s প্লাস 50s। আর ইউক্যারিওটিক কোষের রাইবোজোম 80s প্রকৃতির, 40s প্লাস 60s এইভাবে থাকে। প্রোক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক এর পার্থক্য পরীক্ষাতে আসে, এবং প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি, ইউক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি পরীক্ষায় পড়ে। তো প্রোক্যারিওটিক কোষে কি নিউক্লিয়াস থাকে না? নিউক্লিয়াস থাকে না। ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকে। আর কি না প্রোক্যারিওটিক কোষে ভ্যাকুওল থাকে না। ইউক্যারিওটিক কোষে ভ্যাকুওল থাকে।
আর ভ্যাকুওল থাকে না। আচ্ছা, তাহলে কোষ দুই প্রকার, প্রোকারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ। প্রোকারিওটিক কোষে রাইবোজোম 70s প্রকৃতি, 30s + 50s। ইউক্যারিওটিক কোষে রাইবোজোম 80s প্রকৃতি, 40s + 60s। প্রোকারিওটিক কোষে নিউক্লিয়াস থাকে না, ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকে। প্রোকারিওটিক কোষে ভ্যাকুওল থাকে না, ইউক্যারিওটিক কোষে ভ্যাকুওল থাকে। তাহলে আর কি আছে না, আরেকটা আমরা জানি যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। তো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে একটা শর্ট কোশ্চেন প্রায় পড়ে যে কোষ প্রাচীর, কোন কোষে কোষ প্রাচীর থাকে বা থাকে না, এই প্রশ্নটা আসে খুবই। কোষ প্রাচীর, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তাহলে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তারপরে কি, প্লাস্টিক, উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে, প্রাণী কোষে প্লাস্টিক থাকে না। এবং ক্লোরোপ্লাস্ট, সেটাও উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। ঠিক আছে, এবার ক্লাস 10 এর যে বিষয়টা আছে সেটা হচ্ছে কোষ বিভাজন, সেটা পরের একটা ভিডিওতে করে দেওয়া হবে সেটা। আর এটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এছাড়া আমরা আজকে একটা জিনিস আরেকটা বলবো, সেটা হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কে। নিউক্লিয়াসটা কি না, কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। নিউক্লিয়াস, গলগি বাল্টি, লাইসোজোম, এছাড়া মাইটোসিস, মিওসিস, কোষ বিভাজন, সেটা পরের ভিডিওতে বলবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে।